আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশে একটা কিচেন ক্যাবিনেট গড়া হয়েছে। 11ই মার্চ তারেক রহমান একটা কিচেন ক্যাবিনেট করেছেন। সেই ক্যাবিনেটে যারা আছেন তারা হচ্ছেন মির্জা ফখরুল, আচ্ছা, সালাউদ্দিন, শেখ রবিউল ইসলাম, সাখাওয়াত হোসেন, আমির খসরু, শেখ রবিউল ইসলাম। এরা হচ্ছেন কিচেন ক্যাবিনেটের সদস্য। এই সদস্যরাই প্রথম সিদ্ধান্তরা নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইউনূস যে 135টা অধ্যাদেশ জারি করে গেছিল, সেই 135টা অধ্যাদেশ এর মধ্যে উঠবে, এই পার্লামেন্টে উঠবে। কোনটা উঠবে কোনটা উঠবে না সে বিচার করবে এই কিচেন ক্যাবিনেট। এবং সম্ভবত এর মধ্যে ওই 1 নম্বর 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, যেটা শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা এবং তার দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে যে মামলাটি হয়েছিল, মামলাটি করা হয়েছিল, এবং আরও যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো না তোলার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যদি না ওঠে তাহলে পরে এগুলো বাতিলই হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটা একটা। 2 হচ্ছে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে এমন, মানে আওয়ামী লীগ কর্মী এবং নেতাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে সমস্ত মার্ডার কেস ফেস রয়েছে তাদেরকেও মার্ডার কেস থেকে বের করে দেওয়া হবে। তারও একটা তালিকা তৈরি হবে, যারা অন্তত কট্টরভাবে এই বর্তমান সরকারকে বিচলিত করবে না, এই রকম সমস্ত নেতাদের বেছে বেছে করা হয়। মানে এটা মেসেজ দেওয়া হচ্ছে ধীরে 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 আমরা ওই 10টা পয়েন্টের দিকে এগোচ্ছি। আর একটা স্থানীয় নির্বাচন যেটা আছে, নির্বাচনের তারিখ ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যে কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, কবে হবে। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এটা হবে, সেই তারিখটা ঠিক হবে। নির্বাচনটা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে। আচ্ছা, একই সঙ্গে কিন্তু অপারেশন ক্লিনার 2.0 সেটা কিন্তু চলবে। মানে এই গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, যাদের বিরুদ্ধে, যারা একদম কট্টর বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা, অমুক করা দিয়ে তাদেরকে আবার পরে জামিনও দিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রেপ্তারটা দেখানো হবে যে গ্রেপ্তার করছি। কারণ এটা জামাতের কাছে একটা মেসেজ যাওয়া যে আমরা আওয়ামী লীগকে ছেড়ে কথা বলছি না, আমরা যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিচ্ছি তেমন নির্দোষদের আমরা ছেড়েও দিচ্ছি। মানে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এই যে এখন জ্বালানি সংকট, তেল সংকট, এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে কী করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এবং আপনার সামনে হচ্ছে এই রয়েছে কি বলে, ঈদ রয়েছে। ঈদে খাদ্য সংকট যায় দাঁ দেখা দেয়, বাজার দরকে স্থিতিশীল রাখা কিভাবে সেটা রাখবে সে ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই সমস্ত কিছু দেখাশোনা করবে এবং তেলের যোগান এবং জ্বালানিটা কিভাবে আনা যায় সে ব্যাপারে কথাবার্তা বলবে। কিন্তু জ্বালানি আনবে কোত্থেকে, জ্বালানি আনার ব্যাপারটা আমি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি। জ্বালানি আনতে গেলে
যে কাঠখড় পোড়াতে হবে ভারতবর্ষকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখুন। এখন ভারতবর্ষ যে তেল দিচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পর্যাপ্ত তেল কিন্তু ভারতবর্ষের হাতে নেই। আগে যেমন পর্যাপ্ত তেল ছিল, ভারতবর্ষ অন্যের থেকে নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কাঁচা তেল পরিশোধন করেছে, ইউরোপে সাপ্লাই করেছে। এখন তো আর সেটা হচ্ছে না। এখন যেটুকু পাচ্ছে তার নিজের দেশের তেলের দাম যাতে স্থিতিশীল থাকে সেটা দেখতে হচ্ছে। প্লাস এই ছোটোখাটো দেশগুলো যারা একদম মানে ল্যান্ডলক কান্ট্রি, যেমন ভুটান আছে, নেপাল আছে, আর একটা আছে বিচ্ছিন্ন দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ, তারও তেলের দরকার। এখন সব থেকে বড় মুশকিলে পড়েছে কারা জানেন? সব থেকে বড় মুশকিলে পড়েছে আমাদের যে কি বলে উপসাগরীয় দেশগুলো। তারা না তেল বেচতে পারছে, না তারা জল কিনতে পারছে। তাদের সব থেকে বড় মুশকিল হয়েছে জলের আকাল। আজকাল হয়তো খবরটা দেখতে পাচ্ছেন না, আমি বলছি আজকাল খবরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে কিন্তু এই খবরটা দেখতে পাবেন যে পুরো ওই উপসাগরীয় অঞ্চল জুড়ে জলের আকাল দেখা দিয়েছে। খাবার জল, স্নান করার জল, বা নিজেকে পরিষ্কার টরিষ্কার করার জল, এই জলের কিন্তু প্রচন্ড আকাল দেখা দেবে। কারণ কোনো জাহাজ বলতেই পারছে না ওখান থেকে। এখন ভারতবর্ষ 22টা জাহাজ নিয়ে আসুক, তারপরে ভারতবর্ষ দেখবে যে হ্যাঁ কাউকে তেল দেওয়া যায় কিনা। এখন কাউকে মিনিমাম করে দেওয়া হচ্ছে যে যাতে অন্তত গাড়িটা চলুক, কারখানাটা চলুক, এরকমভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে বাংলাদেশও পাচ্ছে, শ্রীলঙ্কাও পাচ্ছে, ভুটানও পাচ্ছে। যদিও আমাদের বিরোধীরা একেবারে কট্টরভাবে পরিষ্কার বলে দিয়েছে কাউকে কোনো তেল দেওয়া যাবে না, কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকে তো দেখতে হবে। তাই ভারতবর্ষ এই তেলগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন দিতে পারবে? এই যে 22টা জাহাজকে ভারতবর্ষ চেষ্টা করছে ঢুকিয়ে আনার, এই 22টা জাহাজ যদি ঢুকে না আসে তাহলে আমাদের গ্যাসের ওপরে চাপ পড়বে, আমাদের তেলের ওপরে চাপ পড়বে। সব রাশিয়া থেকে তো আনা হয় না, আরো বিভিন্ন দেশ থেকে তো আনা হয়, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, সেরকম দেশ থেকে আনা হয়। তো সেই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলো যেগুলো আছে সেখান থেকেও আনা হয়, কিন্তু তাদের তেল ওখান থেকে আস্তে আস্তে 3 মাস সময় লাগে, 2.5 থেকে 3 মাস সময় লাগে। দূরত্বটা এতটাই, এত হাজার নটিক্যাল মাইল, পুরো আটলান্টিক পার হয়ে তাদেরকে আসতে। আটলান্টিক পার হতে গেলেই তো 1.5 মাস সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আগামী 2-3 মাস কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু খুব একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত তেল যদি না পায়, ভারত দেবে কোথা থেকে? ভারতেরও একটা ক্ষমতা, তার তো নিজের দেশ চালাতে হবে, নিজের দেশ চালিয়ে দেওয়া ভারত দেবে। তার জন্য একটা জ্বালানি কমিটি একটা তৈরি করা হয়েছে, একদম বিশেষ একটা কমিটি, খাদ্য পণ্য সরবরাহ এবং জ্বালানি সংকট মেটানো নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করবে। সেই কমিটিতে কারা কারা আছে তা আমি জানি না, তবে একটা জিনিস অনুধাবন আমি করতে পারছি, যেটা আমার পূর্বেই বলার উচিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত দূরদর্শী মহিলা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আজকে যদি আমেরিকাকে ওইখানে বেস দিতেন, যেমন আমেরিকা বেস চেয়েছিল কোথায়? আমেরিকা বেস চেয়েছিল আপনার কক্সবাজার বিমানবন্দর, ঠেকুয়া বাজার, রামু, উখিয়া, সেন্ট মার্টিন, এই 5টা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে বেস চেয়েছিল। এই 5টা জায়গার একটাতেও উনি দেননি। আজকে যদি উনি দিতেন তাহলে আজকে কি অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার কি হতো? আজকে ইরানকে ঠেকিয়ে রাখা হয়েছে কেন? রাশিয়া, চীন, ভারত ঠেকিয়ে রেখেছে কেন? ইরান হচ্ছে লাস্ট উইকেট, বর্ডার লাইন। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ডার লাইন হচ্ছে ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা ঢুকে পড়া মানে ওই বাংলাদেশের মতোই ঢুকে পড়া, বা ভারতের মতো বুকে ঢুকে পড়া, এরকম একটা অবস্থা। ফলে ইরানকে সাস্টেন করাতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার পুতিন বলে দিয়েছেন যে আমরা ইরানের পক্ষে আছি। এখন চীনও আস্তে আস্তে পরিষ্কার বলতে শুরু করেছে
যে আমরা ইরানের সঙ্গে রয়েছি। তাতে ট্রাম্প খেপে গিয়ে বলেছেন, আমি চীন সফর, আমি বেজিং সফর পেছোতে পারি। পেছকে যা, আপনি যদি পেছোতে চান পেছুন, তাতে কি আছে? চীন কি মরে যাবে? চীন মরে যাবে? এত বড় একটা দেশ, এত বড় সভ্যতা, এত বড় ইকোনমি, সে কি মরে যাবে? হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, আমেরিকারও হবে, সাময়িক কষ্ট হবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, সময় লাগবে। কিন্তু আমেরিকার যে ফেস লসটা হলো, এই যে ভিয়েতনাম যুদ্ধের পরে ইরানের কাছে মার খেয়ে যে ফেস লসটা আমেরিকার হলো, সেই ফেস লসটা কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধাক্কা। অর্থনীতি ফিরে আসবে, সেটা আসবেই, যে করে হোক অর্থনীতিকে তারা ফিরিয়ে আনবে, লাইনে ফিরিয়ে আনবে। কিন্তু ফেস লস যদি একবার হয়ে যায় না, তাহলে পরে তাকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল। তো বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিচেন ক্যাবিনেট এবং এই যে 135টা যে অধ্যাদেশ, সেগুলোকে বাতিল, এবং এগুলো হচ্ছে ভারতের প্রতি তার একটা মানে বার্তা পাঠানো, যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই 10টা পয়েন্টের প্রতি মানে এ করে শ্রদ্ধাশীল থেকে কাজকর্ম শুরু হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার এপ্রিল 2 মধ্যে যে প্রস্তাবগুলো উঠবে, তাতে আওয়ামী লীগের এটা উঠবে, এবং আওয়ামী লীগ সেখান থেকে আমরা পরিষ্কার মানে ওই এর থেকে মুক্তি পেয়ে যাবে, অধ্যাদেশ থেকে মুক্তি পেয়ে যাবে। মানে তার দলীয় চূড়া বাতিল, দলীয় প্রতীক এবং দল বাতিল, সরি, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, বিভিন্ন মামলা, সেগুলো বাতিল। এমনিতে আইসিটি নিয়ে তো নানান প্রশ্ন হচ্ছে, আইসিটি সম্পর্কে নানান ধরনের মানে কথাবার্তা হচ্ছে, সমস্ত টাকা খেয়ে ওখানে মামলা টামলা করা হয়েছে, এই সমস্ত হচ্ছে। তো এখন আইসিটির ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় 2 এপ্রিল যেটা বলা হচ্ছে, 2 এপ্রিল, এটা আমার খবর নয়, এটা ওই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেটা ঠিক হয়েছে, 2 এপ্রিল ঠিক হয়ে যাবে কোনটা উঠবে, কোনটা উঠবে না। সেখানে যেগুলো না উঠলো, সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল। আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। জামাত এরা নারী বিদ্বেষী কথাবার্তা বলবে, এটা নতুন কিছু না। আবার এরাই কিন্তু আবার নারীদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে পাঠায় দেয়, টাকা পয়সা দিয়ে ভোট চাওয়ার জন্য কোরআন হাতে দিয়ে পাঠায় দেয়, নারীদেরকেই তারা পাঠায়। সুতরাং তারা এই ব্যারিস্টার, তথাকথিত ব্যারিস্টার, এই জন্য সামান্তাকে বলেছে তারা বিক্রি হয়, কারণ তারা অনেক নারীকে টাকা দিয়ে কিনেছে, অভ্যাস তাদের আছে জামাতিতে। সুতরাং তারা যেহেতু কিনতে পারে, তারা তো বলতেই পারে। সামান্তা হয়তো তাদের কাছে বিক্রি হয় নাই, তাই তার এত ক্ষোভ। এই কেসকি অরিজিনাল কেসকি বান্দির পোলা, জাহাঙ্গীরের পোলা, শাহরিয়ারের জামাতি ব্যারিস্টারের এই ক্ষোভ থাকতেই পারে তার প্রতি। সে বিপ্লবী ছাত্র মৈত্রী করছে, বাম রাজনীতি করা লোক। এরা হইলো সুবিধাবাদী, এরা হচ্ছে বাসুদ, এদের কোনো দল নেই, এরা হলো বা সুদ। আপনি বুঝতে পারছেন কি বলেছি? বাংলাদেশ সুবিধাবাদী দল। কালকে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করবে, তখন দেখবেন আমাদেরকে তারা ভিলেন বানাবে। এই শাহরিয়ারা সব পারে, কেসকি বান্দি অরিজিনাল। তারপরেও দেখেন কেসকি বান্দির পোলারাই অনেক কিছু পারে, আর এই শাহরিয়ার তো অরিজিনাল কেসকি বান্দির পোলা, ভুয়া ব্যারিস্টার। তো এর এক এক কথা বলতে দেওয়া হয়েছে, এতে প্রতিদিন টাকা দেওয়া হয় কথা বলার জন্য। উল্টা পাল্টা বলবেই, এর নিয়োগ দেওয়া হয়েছে এগুলো বলার জন্য। বললাম তো, $5 যতদিন না খাবে। আওয়ামী লীগ আসলে আবার দেখেন, আওয়ামী লীগ, ওর বাবা কিন্তু আওয়ামী লীগও করেছে আবার। মানে এরা কোথায় নাই রে, মানে এরা কোথায় নাই, হোয়ার দে ওয়ার নট, বাপ বেটা মিলা। ওই যে হাউজি খেলছেন না, বাপ বেটা চোর, 4 and 4 44, এরা হইলো বাপ বেটা, হইলো 44। এই শাহরিয়ার, ওই এই জামাতি শাহরিয়ার আর হচ্ছে ওর বাবা, এরা দুইজনে 44। এরা এদের সর্বোচ্চ যোগ্যতা হইতেছে কোচিং সেন্টারের মাস্টারি করা আর কোশ্চেন ফাঁস করা, প্রশ্নপত্র ফাঁস করা হলো এদের যোগ্যতা। আর একটু যোগ্যতা হিসেবে নিতে পারেন জানাজা, মিলাদ, মুসলমানি, এগুলো তো এদের কাজ। তে যার কাজ তারই সাজে, অন্য কার করলে ঝাঁঝরবাজি। বান্দরের গলায় মতির মালা দিলে তো এরকম হবেই। এরা দি বলে মসজিদে বসে খুতবা, ঠিক আছে, এর বাইরে তো কোনো যোগ্যতা নাই। সংসদে আসছে, তারা তো এগুলো বলবে, এরা তো জানে না কিছু কি করতে হবে। আপনি চেহারাগুলো দেখতেছেন না, সৈয়দুল্লাহর সেই উপন্যাসের কথা মনে হয়, লাল সালুর, যে সেই সব বাক্যগুলো এখন আসলে যারা উপন্যাস লেখেন, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক, তারা যে কিছু কথা বলে যান, প্রথমে এগুলো বোঝা যায় না, কিন্তু তারা সুদূর প্রসারী চিন্তা চেতনা থেকে এগুলো
সৃষ্টি করেন, যেগুলো আমরা ফলাফল পাই। যেমন তিনি বলেছিলেন, শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি। আজকে আমাদের সংসদে আমরা তাই দেখলাম, এখানে এমপির চাইতে টুপি বেশি দেখা যায়। তো টুপি আলারা যারা মসজিদ কমিটিতে থাকবে, মসজিদ থেকে কমিশন চাঁদা টাদা তুলবে, ওয়াজ ফরমাবে, সেখান থেকে 40% কমিশন নেবে, তারা এমপি হয়ে গেছে। যেমন আমার ভাবির পোলারা, কথা ছিল তারা হবে কেরানি অথবা কেরানির পিএস, তারা হয়ে গেছে অপদেষ্টা, এখন হয়ে গেছে এমপি। তো এরাও তো তাই। তো আপনি যদি বানরের গলায় হার দেন, তো বানরের গলায় হার দিলে যা হবে, এদের দশা তাই হয়েছে। এরা ওগুলো বলবে কিভাবে, করবে কিভাবে? কারণ এরা তো এই ধরনের, এরা তো জীবনে চিন্তাই করে নাই যে তারা এমপি হবে, স্বপ্ন তারা দেখে নাই। তারা জানে ইলেকশন করবে, 3বার করে ডাব্বা মারবে, জামানত হারাবে, তারপরে আবার ওই যে সারাদিন স্লোগান দেবে ভারত তার শত্রু, পাকিস্তান ভাই ভাই, আর হলো মুক্তিযুদ্ধ ছিল না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ হিন্দুর দল, ভারতের দালাল, বামপন্থীদের গালি, বাম আর আওয়ামী লীগের গালি দিবে, এই বাংলাদেশ দখল করে নিল রাম আর বামেরা, এগুলো তারা বলবে। আমি একটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই, যারা যে কাজের যোগ্য নয়, তাদের যখন আপনি তাদের সেই কাজে দেবেন, তো তারা কি করবে? আমাকে যদি এখন আপনি পদার্থ বিজ্ঞানের ক্লাসে পাঠায় দেন, আমি কি কাজটা করতে পারবো আপনি তো বুঝতেই পারছেন। আমি তো দেখেও লিখতে পারবো না, ঠিক আছে? আবার অথবা আমার যদি বাইতুল মোকাররমের খতিব বানায় দেন, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? আমি তো দেখেও পড়তে পারবো না। তো যার যার কাজ তারই সাজে। এখন এইখানে তো বাংলাদেশে এরা একই সাথে বলে খিলাফত চায়, মানে কোনো গণতন্ত্র মানে না, আবার গণতন্ত্রের সিঁড়ি বেয়েই তারা চলে আসে সংসদে। যদিও দুষ্ট লোকেরা বলে যে এটা আইএমএ জাহেলিয়ার পরে আরেকটা নতুন যুগ আসছে, আইএমএ ইউনিসিয়া। আইএমএ ইউনিসিয়া যুগের যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তারা মোটামুটি ঝাড়ফুঁক দিয়ে এমপি হয়ে গেছে। তো তারা তো এরকম হবে। তবে জামাতের উচিত ছিল শাহজালালের মাজার থেকে, শাহজামালের মাজার থেকে, অথবা চরমনার পীরের পানি পড়াই না এদের খাওয়ানো, যাতে এদের মনে থাকে। অথবা ওই যে মাদ্রাসা ছাত্ররা টুপির মধ্যে তাবিজ লাগাই যাইতো পাশ করার জন্য, একটা তাবিজের মধ্যে লিখতো রাব্বি জিদনি ইলমা। তো এরকম এদের উচিত ছিল রাব্বি জিদনি ইলমা বলে টুপির মধ্যে রেখে বলা শুরু করতো, তাইলে হয়তো বলতে পারতো। কিন্তু রাব্বি জিদনি ইলমা বললেও হবে না যদি ভিতরে মাল না থাকে, কথা বলা যাবে না। আমাদের স্ক্রিপ্ট লাগবে না, আমরা স্ক্রিপ্ট ছাড়াই 7-8 ঘন্টায় সংসদে কথা বলতে পারবো। এদের এত বড় বড় নেতা, এত যোগ্য, জামাতা নাকি সব আজকাল মেয়ধাবীদের আব্বা তারা। মেয়ধাবীদের আব্বাদের যদি এই অবস্থা হয়, তাহলে মেয়ধাবীদের পোলাপানের দশা কি হবে? এরা না, এদের কোচিং সেন্টারে পড়ে না, সব দেখি যে মেয়ধাবী হয়ে যায়। তো এরা স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে আসে কেন? এটা আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না। মানে পুরো বাংলাদেশের সংসদটাকে, জাতীয় সংসদকে, আমাদের এই পবিত্র সংসদকে এরা পাড়ার ক্লাবে পরিণত করে ফেলেছে। কোনো নিয়ম কানুন, আইন, কার্টেসি, কোনো কিছু, শৃঙ্খলা, কোনো কিছুতেই তারা নেই। আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট যখন, তাদেরই মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন এবং বক্তব্য শেষ করতে তারা কি ধরনের আচরণ করেছে আপনারা দেখেছেন। আর আজকে তারা কি বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে না, এদের কোনো কিছুই পরিষ্কার না। এরা কি সংসদে গেছে না কোনো মাছের বাজারে গেছে? মানে আমার এই সংসদ দেখে মনে পড়ে 2টা জিনিস। একটা হইলো ওই যে সৈয়দ অলিউল্লাহ, যে ধর্মের চেয়ে টুপি বেশি, আর ওই যে বাম রাজনীতি করার সময় শুনেছিলাম সংসদ নাকি গিদরের খোয়ার। গিদর মানে শুকর, শুকরের খোয়ার বা গিদরের খোয়ার। এইখানে কিন্তু তাই দেখতেছেন। এদের অন্তত পক্ষে, যেটা আপনি শুরুতে একসময় বলেছিলেন, যদি আমি ভুল না করে থাকি, যে তারা নাকি কিছুটা প্রশিক্ষণ নিয়েছে, একটা কর্মশালাও করেছে। তো জামাতের তো সংসদের লোক ছিল 2-1 জন, না থাকলে তারা হায়ার করতো। তারা মেজর আখতারুজ্জামান তো তাদের দলে, তিনিও তো একসময় এমপি ছিলেন, তাকে নিয়ে যেত, ট্রেনিং করাতো। আরো 2-1 জন, শাহজাহান চৌধুরী নামের একজন নাকি ছিলেন, সে ছিলেন। এরকম আরো 2-1 জন জামাতের এমপি ছিলেন, তাদের নিয়ে আসতে পারতো। তারপরে সাইদিও এমপি ছিল, সাইদির কবরে গিয়ে একটু কাশপে একটু তারা একটু ধর্মীয় একটু জজবা করতো, কিছু কিছু মিলাদ ওইখানে পাঠ করতো, তাইলে হয়তো মনে পড়তো কিভাবে সংসদে কিভাবে কথা বলতে হয়, কার সাথে বলতে হয়, এভাবে তারা শিখতে পারতো। না হলে বিএনপি থেকে হায়ার করতে পারতো। শুনলাম তারেক রহমান নাকি সংসদ সদস্যদের ট্রেনিং দিয়েছেন, যদিও তিনি এই প্রথমবারের মতো নিজেই সাংসদ হলেন। সংসদ সদস্য হওয়ার আগে তিনি ট্রেনিং দেওয়া শুরু করেছিলেন। তো সেইখানে আর কি হবে এই দেশে? এক একজন এক এক কথা বলবেই। এরা তো আসলে সংসদে যায় নাই, এরা গিয়েছে একটা ক্লাবে। সংসদে কি কেউ এইভাবে কথা বলে? এইখানে আমরা সবচেয়ে বিস্ময়কর বিষয় যেগুলো দেখলাম, প্রত্যেকটা আচরণ তাদের ঐতিহাসিক, প্রত্যেকটা কর্ম তাদের ঐতিহাসিক, প্রত্যেকটা কথা তাদের ঐতিহাসিক, যেগুলো এমনই ঐতিহাসিক যে মানুষ হাসাহাসি করতেছে এই সংসদ নিয়ে।
এবং হাসাহাসি করতেই থাকবে মানুষ। এই সংসদটা যেহেতু মুসলেকার সংসদ, মুসলেকা স্পিকার, মুসলেকা বিরোধী দল, মুসলেকা প্রধানমন্ত্রী আসবেন, মুসলেকা সরকারি দলীয় নেতা আসবেন, সুতরাং এগুলো তো এরকম হবেই, নতুন কিছু আশা করার তো কোনো কারণ নাই। কারণ 7 বারের যারা পার্লামেন্টেরিয়ান তারা তো এখন নাই, যারা 6 বার 7 বার করে এদেরকে নতুন করে আরেকটা কাজ করতে পারে। শিবিরের কোচিং সেন্টারে তো ওই যত কোচিং সেন্টার আছে সবকিছু এরা তো মনে করেছে সংসদটা বোধহয় বুয়েটের ভর্তি হওয়ার যে প্রশ্নপত্র ফাঁস হয় সেইটা, বা বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয় সেইটা, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যেরকম ফাঁস করে তারা ছাত্রদের ভর্তি করায়, ভেবেছিল এখানে বোধহয় কাজ হবে। এখানে তো প্রশ্নপত্র ফাঁস করা যাবে না, এখানে কিছু জানতে হবে, ভিতরে মাল মশলা থাকতে হবে। আবার শুনলাম জামাতে নাকি ভার্সিটির মালেরাও এমপি হয়েছে, যারা সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে, যাদের নামের আগে মোটামুটি মানে আরামজাদা বা হারামজাদা এরকম শব্দ যুক্ত করেছে জনগণ। তো এরা তো এই ধরনের আচরণ করবে, এদের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না। আওয়ামী লীগ 15 বছর 6 মাস ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় অবস্থায় তখন যেহেতু সরকার ক্ষমতায় ছিল, ন্যাচারালি প্রচার মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, সর্বত্র বঙ্গবন্ধুময় ছিল। কিন্তু এত সুযোগ থাকার পরেও এই দেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়, অসম্মান করা হয়। এটা কি মেনে নেবার মতো? বা এটি কারা করেছে? এটি কি সাধারণ মানুষ করেছে, নাকি এটি যারা করেছে তাদের পরিচয় আমরা পরবর্তীতে পেয়েছি? এরা সেই 71-এর পরাজিত শক্তি। এদের দেখবেন যে অধিকাংশ জামাত শিবির এবং বিএনপিরও অনেকে এই ধ্বংসযজ্ঞে মেতেছে, বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পরে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে আমরা বঙ্গবন্ধুকে সাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, তাহলে পাল্টা আবার আমার মনে আরেকটা প্রশ্ন জাগে, যদি বঙ্গবন্ধুকে আমরা ঠিকমতো তুলে না ধরতে পারি, তাহলে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, যেখানে মানুষকে প্রতারণার মধ্য দিয়ে ইনভলভ করা হয়েছে, সেখানে তাদের স্লোগান কি ছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়েছে, তারা বঙ্গবন্ধুর কথা বলেছে, মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে ব্লাব দিয়েছে। তার মানে বঙ্গবন্ধুকে যে 15 বছর 6 মাসে মানুষের কাছে একেবারে পৌঁছানো হয়নি, বা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো হয়নি, এই যে অভিযোগটা আমরা করি, এটা কি আসলেই সত্যি? সত্যি হলে কতখানি সত্যি? পুরোটাই সত্যি নাকি আংশিক সত্য? এই বিষয়গুলো নিয়ে একটু মূল্যায়ন হওয়া দরকার। বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। তার সময়ে পৃথিবীতে যে কয়জন নেতা ছিল যাদের মানুষ সারা পৃথিবীতে কাউন্ট করতেন, তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন একজন। এবং সেই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বিশ্ব নেতা বঙ্গবন্ধু আমাদের নেতা। এবং আমি আমার জীবনে যে ছোট্ট দুই একটা কাজ করেছি, আমার মনে হয় তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমি বঙ্গবন্ধুর 25টা নির্বাচিত ভাষণ ইংরেজিতে অনুবাদ করেছি, এবং এটা বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। এই ভাষণগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করেছি। আমি মোটামুটি পড়াশোনা করা মানুষ, আমি একেবারে মানুষ শোনা কথায় আমি কোনো কাউকে সমর্থন করি, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি বা বঙ্গবন্ধুর কথা বলি, বিষয়টা তা নয়। তো এই ভাষণের কাজ করতে গিয়ে যেটা বললাম, এবং যতটুকু অধ্যয়ন করেছি, পারিবারিক কারণে আমি যতখানি বঙ্গবন্ধুর কথা শুনেছি, আমার বাবা ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু ছিল তার মুজিব ভাই। সো ন্যাচারালি বঙ্গবন্ধু সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি, এবং বঙ্গবন্ধু আমাদের জন্য একটা অ্যাসেট। এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়, এটা এমনি এমনি বলা হয় না। আজকে যে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কথা বলছি, দেশের বাইরে যাচ্ছি, দেশের ভেতরে বড় বড় পদে কাজ করছি, সবই তো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম বলেই।
নতুবা পাকিস্তান আমলে আমরা ছিলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের গোল্ডেন ফাইবার পাট থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, কিন্তু সেটা চলে যেত পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের ভোগে উন্নয়নে ব্যবহৃত হতো। তো বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীনতা দিয়েছে। আবার মুনতাসির মামুন স্যার বলেছিলেন যে বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়েছে। এটা অভিমানের কথা, কারণ আমাদের রাজনীতিতে অ্যান্টি আওয়ামী লীগ যে ধারাটা, তারা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার একটা ধারা, তারা বঙ্গবন্ধুরও বিরোধিতা করে, এবং তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা দেশের মানুষকে বিভ্রান্ত করে, ইতিহাস বিকৃত করে তারা, এবং ন্যাচারালি তারা বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার চেষ্টা করে। এবার 7ই মার্চের বিটিভিতে যে জিয়াউর রহমানের যে ভাষণ, সেটা এডিট করে দেখানো হলো, এবং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই বঙ্গবন্ধুর অংশটা বাদ দিয়ে দিয়েছে। তেমনিভাবে ইতিহাস বিকৃতির খপ্পরে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিব পড়েছেন, কিন্তু তাতে বঙ্গবন্ধুর ভূমিকা, বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর কোনো কিছুই ঢাকা পড়েনি বা চাপিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু সেই সূর্যের মতো ঠিকই তার আলো ছড়িয়ে গেছেন। এবং জামাতও যখন জাতির সাথে প্রতারণা করেছে, জঙ্গিরা প্রতারণা করেছে, তাদেরও বঙ্গবন্ধুর প্রয়োজন হয়েছিল। এটা হলো রিয়েলিটি। এর পাশাপাশি এটা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা বঙ্গবন্ধুকে অনেকখানি আনুষ্ঠানিকতা সর্বস্ব করেছি। বঙ্গবন্ধু ভারতের গান্ধীর কথা বলেন, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা বলেন, আমেরিকার জর্জ ওয়াশিংটনের কথা বলেন, এদের যে একটা সার্বজনীন অবস্থান, আমাদের দেশে সেই জায়গাটায় আমরা জাতীয়ভাবে ঐকমত্য পোষণ করতে পারিনি। আরেকটা ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কিছু হাইব্রিড লোক, এরা বঙ্গবন্ধুকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। মানে কোনো একটা প্রতিষ্ঠানের নামকরণ, ওটা বঙ্গবন্ধুর নামেই হতে হবে। মানে বঙ্গবন্ধুকে তারা তাদের আচরণের মধ্য দিয়ে মানুষের বিরক্তির কারণও করে ফেলেছে অনেক সময়। বঙ্গবন্ধু কেন আজও প্রাসঙ্গিক, বঙ্গবন্ধুর ইম্পর্টেন্স, এগুলো মানুষের কাছে এমনভাবে জানিয়ে দেওয়া যেটা মানুষ গ্রহণ করে। এই যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনি এটা শুনলেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন, কিন্তু আমি তো মাস্টার ছিলাম, আমার এগুলো একটু টুকটাক ধারণা আছে। এই যে লার্নিং থিওরি, মানুষ কেন মনে রাখে, কখন মনে রাখে, কিভাবে প্রেজেন্ট করলে মনে রাখে, বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক কারা, আজকে তো দেখতে পাচ্ছেন। আজকে আওয়ামী লীগের এই প্রতিকূল সময়ে তৃণমূলই বুক চিতিয়ে দাঁড়িয়েছে, অথচ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যেসব চকচকে বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণ তরুণীদের আপনারা নিয়ে আসতেন লেটস টক বা সিআরের প্রোগ্রামে, তারা কারা, তারা আজ কোথায়? তারা অধিকাংশই তো জুলাই আগস্টে লাল কালার হয়ে গেছে, লাল বদল হয়ে গেছে। আর যে ছেলেটা নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়, জয় বাংলা স্লোগান দেয়, বঙ্গবন্ধুর কথা বলে, সোশ্যাল মিডিয়ায় দিনরাত ফাইট করে, তাকে তো আপনারা 15 বছর 6 মাসে ডাকেন নাই, ভুলে গেছেন। বরং অনেককে আপনারা জেল খাটাইছেন। এই কথাটা আজকে জন্মদিনে এই কারণেই বলছি যে একদিকে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে যেমন ধারণ করে, বঙ্গবন্ধুর জন্য যেমন গর্ববোধ করে, ঠিক তেমনি সাংগঠনিক দায়িত্ব হিসেবে আওয়ামী লীগ এবং তার সাথে যারা রয়েছেন তাদেরও এটা কাজ। বঙ্গবন্ধুকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে গ্রহণযোগ্য উপায়ে। সেটা ছড়াতে যেন চামচাদের খপ্পরে না পড়ে, সেটা যেন বিরক্তির পর্যায়ে না যায়, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আবারও আমি গভীর কৃতজ্ঞতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এবং বঙ্গবন্ধু মাত্র 55 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে একটা দীর্ঘ স্বপ্ন লালন করতেন। বাংলাদেশে কোন সেক্টরে কি কাজ করতে হবে তার দীর্ঘ তালিকা ছিল, যেটা আমি বলেছি যে ওই বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের কাজ করতে গিয়ে আমি দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে তার কিন্তু একটা পরিকল্পনা ছিল।
যে পরিকল্পনাটাকে ভিত্তি করে শেখ হাসিনা কিন্তু এই আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছিলেন, এই যে মিডল ইনকাম কান্ট্রিজ, এটা সব কিছুর ভিত্তি ছিল ওই যে বঙ্গবন্ধুর প্ল্যানিং, বঙ্গবন্ধুর স্বপ্ন। তো আজকে এই প্রতিকূল মুহূর্তে, এই জন্মদিনে সেই বঙ্গবন্ধুই আমাদের সামনে আশার আলো জ্বালিয়ে রাখে। বঙ্গবন্ধুর আদর্শকে যদি সত্যিকার অর্থে ধারণ করা যায়, তবে সেই আদর্শের বাহিনীকে, আদর্শের সৈনিকদের পরাজিত করা সম্ভব নয়।